মেঘ কাটতেছে, দিনকে দিন পরিস্থিতি অনেক ফার্ম সিদ্ধান্ত, এদিক ওদিক না, সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে তাতে আঁকড়ে ধরে দিকে যাচ্ছে। এরকম হওয়ার পিছনে ঘটনা যাই থাক, শিরোনামটা হলো ট্রাইব্যুনালের আইন সংশোধন, বন্ধ হলো শেখ হাসিনার ভোট করার পথ। অথবা ধরেন আরেকটা শিরোনাম, স্বৈরাচার হাসিনার ভোটে দাঁড়ানোর সব পথ বন্ধ হবে। কিছুদিন আগেকার কাহিনী, যখন নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সব শেষ সাক্ষাৎকার মেহেদী হাসানের কাছে, এরপরে সবাই একেবারে সিদ্ধান্ত নিয়ে ঝাঁপায় পড়ছিল, হায় হায় কি হবে এখন। নিঃস্বার্থ বলে দিয়েছে হাসিনাকে ইলেকশন করতে দেবে। আমি স্পষ্ট করে এর বিরুদ্ধে বলেছি, আমি বলেছি যে ইউনুসা এরকম কথা বলে নাই, আর উনি এই কাজ করবেন বলে আমি মনে করি না, কিন্তু কাউকে বিশ্বাস করা দেওয়া যায় না, যেহেতু বলছেন তাহলে এটা হবে। আর ভিউখোর পত্রিকাগুলো তো আছে, ইত্তেফাক যেমন ধরেন, এটাকে হেডলাইন বানিয়ে দিচ্ছে, হাসিনার ইলেকশনে দাঁড়ানোর ব্যবস্থা করা যে কোনো সময় হতে পারে। মানে এমন এমন উস্কানিমূলক হেডলাইন, এটা দেখলে মানুষের ওই খবরটা না পড়ে যাইতে পারবে না। অথচ বাস্তবে এই ঘটনাটা কোনো সত্যতা নেই, নিশ্চয়তা নেই, কিন্তু এই ধরনের ক্যাম্পেইন হয়েছে। ঘটনা অনেক আছে, সব কথা স্পষ্ট করে বলার সময় হয়তো এখনো হয়নি, তবুও যতটা পারা যায় বলবে। আচ্ছা 4 তারিখের কথাই বলি। আচ্ছা মূল ঘটনাটা আগে বলে দিই। এটাকে বলে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার। জনপ্রতিনিধি হতে গেলে পরে কি কি নিয়ম মানলে জনপ্রতিনিধি হতে পারা যাবে, সেই অধ্যাদেশটার নামই হলো পিআরও, পিপুলস রিপ্রেজেন্টেশন অর্ডার। অর্থাৎ ইলেকশনের দাঁড়াবার শর্তাবলী, ইলেকশনের ক্যান্ডিডেট হওয়ার শর্তাবলী, এভাবে বলতে পারবেন। বাংলা সার কথা এটা হলো, অর্থটা এরকম। এই খবরটা আমি পড়তেছি বিডি নিউজ 24 থেকে। আপনারা অনেকে হয়তো জানেন না, বিডি নিউজ 24টা হলো খারাপ পড়তে না, মানে মেজর কোনো খারাপ পড়তে নয়, এটা হলো রয়ের একটা পত্রিকা, রয়ের ওনারশিপে 60% ওনারশিপ র। তারা পত্রিকাটা ব্যবহার করে বাংলাদেশের যত প্রচারিত নিউজ প্রতিদিন যে ছাপা হয় তার রেকর্ড রাখার একটা পত্রিকা এটা। এই জন্য ওরা এই ইনভেস্টমেন্টে করছে। মালিক অরিজিনালি দরবের বাবাজি, তার নামে ইন্ডিয়ানরা কিনেছে। স্বভাবতই ওই পত্রিকার কোন খবরটা খুব সিরিয়াসলি দেখে এবং কি ভাষায় এটাকে লিখতেছে, এটা আপনাকে খুশি করার জন্য লেখে না, এসে কোন ভাষায় লিখলে ওদের রেকর্ডের জন্য এটা সঠিক হবে, বোঝার জন্য সঠিক হবে, সেদিক থেকে লেখে ওরা। এনিওয়ে, যেমন ধরেন সেম খবর কিন্তু একই সঙ্গে আছে যুগান্তর পত্রিকায়, কিন্তু যুগান্তরের চেয়ে বিডি নিউজ 24-এরটা এই জায়গাটায়, এই প্রশ্নে, এই ইস্যুতে আমার কাছে বেটার মনে হচ্ছে। ওদের ভাষাটাই পড়ছি আমি এখন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আচ্ছা তৃতীয় যে সংশোধনটা দিচ্ছে, সংশোধনটা কি নিয়ে সেটাই আমি পড়তেছি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, অর্থাৎ আইসিটি কোর্টে যা অভিযোগ করা হয়, কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়ে গেলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না। জনপ্রতিনিধি হয়ে থাকলে, যদি আগে থেকে থাকেন, তাহলে সেই পদ থেকেও তিনি পদে থাকার যোগ্যতা হারাবেন। এমনকি সরকারি চাকরিতে আছেন মনে করেন, করতেন, এখন আছেন বা কন্টিনিউ করতেছেন, সোজা কথা, তাহলে আপনি পদ হারাবেন। এটা হলো 1973 সালে যে অধ্যাদেশটা ছিল, সে আইনের সংশোধন করা হয়েছে 20C ধারাটায়। এই ধারা যোগ করে গত 4 সেপ্টেম্বরে একটা অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেটাই ব্রেজেট হয়ে প্রকাশ হয়েছে সম্ভবত গতকালকে। হ্যাঁ, সেরে সোমবার রাত্রে অধ্যাদেশ আকারে এটা জারি করা হয়েছে। ওর নাম হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ 2025। সেই 20C ধারাতেই কথাটা বলা হয়েছে। এখন আগে কি ছিল? এটা আগে যা ছিল একটা ব্রডলি একটা, এর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক না আইসিটি কোর্টের, জেনারেল একটা অধ্যাদেশ ছিল ইউনিশ সরকারের দিক থেকে, যে এই আওয়ামী লীগ দলের কার্যক্রম বন্ধ থাকবে কতদিন, যতদিন পর্যন্ত না এই দলের নেতাদের নামে আদালতে, কোন আদালতে, আইসিটি কোর্টে যে মামলাগুলো চলছে, সেই মামলাগুলোর সিদ্ধান্ত হওয়ার আগে পর্যন্ত এই দলের তৎপরতা বন্ধ থাকবে। খুব টেকনিক্যাল শব্দ এই জায়গাটায়, দলের তৎপরতা বন্ধ। বলা হয় না দল নিষিদ্ধ, কথা কে লাগবেন,
এইখানে মানুষ গন্ডগোলটা করছে, কারণ এই কথাগুলো অনেক টেকনিক্যাল টার্ম দিয়ে বলতে হয়েছিল। বলা হয়েছিল দলের অ্যাক্টিভিটি মানে মিটিং, মিছিল, সমাবেশ, ঘরোয়া সমাবেশ, দলের এক্সিকিউটিভ কমিটি মিটিং, এগুলো কোনোটাই করা যাবে না। এগুলোকে রাজনৈতিক তৎপরতা বলা হয় দলের। এগুলোর সব কিছুই বন্ধ থাকবে। কিন্তু এর মানে বলছে না যে দলটা নিষিদ্ধ হয়ে গেছে। অ্যাক্টিভিটিতে বন্ধ থাকবে কতদিন পর্যন্ত? যতদিন আদালতের বিচার কাজগুলো শেষ না হয়। তাহলে একদিক থেকে দেখলে দলটা নিষিদ্ধ করে নাই, আবার করছে। দল নিষিদ্ধ করে নাই কিন্তু অ্যাক্টিভিটি নিষিদ্ধ করে দিয়েছে, স্থগিত রাখছে। সাময়িক প্রত্যাহার, এক্সাক্ট টার্মিনোলজিটা হবে সাময়িক প্রত্যাহার। সাময়িকভাবে এটাকে উজ্জ করা হয়েছে। ওই মেয়েদের ইয়েতে সাক্ষাৎকারে ইউনুসকে সে জাপড়ায় ধরছে। ইউনুস সরকার উত্তরটা দিচ্ছেন লিগ্যাল জায়গা থেকে, এই জন্য এরকমের জটিলতা তৈরি হয়েছে। সো যেহেতু দল নিষিদ্ধ করে দেওয়া হয় নাই, ফলে কালকে যদি বিচার শেষ হয়ে যায়, তাহলে পরশু দিন এবং বিচারে যদি কোনো অভিযুক্ত না হয়, তাহলে তো দল আবার আগেকার মতন কাজ করতে পারবে। ফলে সেই হিসেবে উনি বলবেন যে কেউ যদি জিজ্ঞেস করে এই দলটাকে আরেকবার কাজ করতে পারবে না, আরো স্পেসিফিক যদি বলে দলটা কি আদালতের অধ্যাদেশ শেষ হয়ে গেলে পরে, আদালতের তৎপরতা শেষ হয়ে গেলে পরে কি কাজ করতে পারবে না, তখন ইউনুস সাহেবকে বলতে হবে ইয়েস, যে কোনো সময়। এই জন্য বলছে যে কোনো সময়ই করতে পারে। যে কোনো সময় বলতে যে কোনো সময় আদালতের কখন রায় শেষ হবে, কখন কার্যক্রম শেষ হয়ে যাবে তা তো আমি বলতে পারি না। ফলে জেনারেলি ইউনুস সাহেবকে বলতে হবে যে এটা শেষ হয়ে যাবে। আর উনি যে কোনো অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ নেন নাই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই কথাটাও তো তাকে বারে বারে বলতে হবে, সো দ্যাট উনি নিজে যেচে কোনো অ্যাগ্রেসিভ কোনো পদক্ষেপ আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়েছেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে তার কোনো ক্ষোভ আছে ব্যক্তিগতভাবে, এটা তো উনি প্রকাশ করতে পারেন না। এই জন্য ওনাকে লিগ্যাল পয়েন্টের থেকে খুব সাবধানের কথাগুলো বলতে হচ্ছে। তো এই যে উনি সম্ভাবনা রেখে দিয়েছিলেন যে আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারে, এখন কেউ যদি জিজ্ঞেস করে ফিরে আসতে পারে, উনি কি বলবেন? হ্যাঁ পারে, কিন্তু কিন্তু হলো যতদিন কোর্টের ইয়ে শেষ না হয়েছে। আচ্ছা, আরো একটা আছে, এটা ওই আলোচনার মধ্যে আসে নাই, না ইউনুস সাহেব বলেছেন না প্রশ্নকর্তা জানতেন বলে প্রশ্নকর্তা এটাকে উল্লেখ করছে। তাদের আনঅ্যাওয়ারনেস, অজানা, না জেনে প্রশ্ন করতে আসা। আমি এটা নিয়ে মন্তব্যের সময় লিখেছিলাম, মেয়েদের উইকনেসটা হলো মেয়েদের প্রশ্নগুলো শুনে চলে আসছে আওয়ামী লীগের কাছ থেকে। ইনফরমেশন, ডিটেল ইনফরমেশনটা ভিতর থেকে নেয় নাই। ডিটেল ইনফরমেশনটা হলো যেই অধ্যাদেশের নির্দেশটা কোর্টের কাছে গেছে ওখানে কি লেখা আছে, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওখানে পরিষ্কার করে লেখা আছে কোর্টের এই কার্যক্রম শেষ না হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগের তৎপরতা বন্ধ থাকবে। এই কথার অর্থ বুঝছেন? বাইরে উনি 10 বার ইউনুস মুখে যাই বলুক না কেন, ইচ্ছে এসে যায় না, কারণ ওই নির্দেশের মধ্যে লেখা আছে, ইউনুস সাহেবের অধ্যাদেশ হিসাবে নির্দেশ আকারে কোর্টকে বলা আছে যে আপনাদের এই কাজক্রম যদি শেষ না হয়, শেষ না হওয়া পর্যন্ত এই দলটা নিষিদ্ধ থাকবে। একে বলা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা আছে নোটিফিকেশন দিয়ে, যার জোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই যে আওয়ামী লীগের কোনো মিছিল সমাবেশ, কোনো কর্মী, কোনো পুরানা এমপি যদি কোথাও পাওয়া যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসতেছে। এই ধরে নিয়ে আসার লিগেল বেসিসটা কি? বেসিসটা হলো ইউনুস সাহেবের এই অর্ডার। ফলে ওই অর্ডার গুলোতে কি লিখেছে ইউনুস সাহেব, ওটা ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দেন ইউনুস সাহেব মুখে কাকে কি বলতেছে, সাংবাদিককে কি বলছে। এখন এগুলো সম্পর্কে যাদের ধারণা নেয় তারা ইউনুস সাহেবের মুখে যদি ভুল চুকে একটা শব্দ এদিক ওদিক গিয়ে দেখে মুখ ফসকে বা বিভ্রান্তি তৈরি করে ফেলে থাকে, তা থেকে তো সিদ্ধান্তে যাওয়া যাবে না। কারণ ইউনুস সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে কি অধ্যাদেশ জারি করে নির্দেশটা দিচ্ছে, ইউনুস সাহেব কোর্টকে কি অধ্যাদেশ জারি করে নির্দেশটা দিচ্ছে, ওইটাই তো ম্যাটার করবে। ওখানে পরিষ্কার করে লেখা আছে যে জিনিসটা করা যাবে না। ওকে, এরপরেও যাতে কনফিউশন না হয়, এটা আমি পরিষ্কার ছিলাম এই জন্য যে আমি এই দুটো নির্দেশই নিজে পড়ে রেখেছি, আমি জানতাম। ফলে আমি কারো কাছ থেকে না শুনে আগেই বলে দিয়েছিলাম যে ইউনুস সাহেব এই কথা বলে নাই, এই কথা মিট করে নাই। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে, আওয়ামী লীগ চাইলে ইলেকশন করতে পারবে না। এখন বুঝা উঠলে বুঝেন না, তার উপরে এইটা সুযোগে যারা বিএনপির সমর্থক তারা তো মনে করে চাইতে পাইছি, শুধু আমাদের লেজ কাটা গেছে ইন্ডিয়ার হাতে পড়ে গিয়ে, তার না তো, এই ইউনুস সাহেব তো আমাদের দলে আসছে, ওরা ওই খুশিতে এটাকে আরো প্রচার করছে। ফলে পুরো জিনিসটা একটা কনফিউশন তৈরি করছে। শেষে উপায় না দেখে পরের দিন আসিফ নজরুলকে জিজ্ঞেস করেছে, আসিফ নজরুল নিজেও তার ধারণা কি এই ধরনের একটা উত্তর দিতে হয়েছে। কারণ উনি যদি বলে যে না এটা হয় নাই, তাহলে আবার প্রশ্ন উঠবে যে এটা কি কোনো কোনো উপদেষ্টা পরিষদের মিটিং এর সিদ্ধান্ত, এই প্রশ্ন যদি করে বসে তখন আসিফ নজরুল সাহেব মুখ বন্ধ হয়ে যাবে। এই সব কিছু মিলিয়ে আরো একটা ঘটনা আছে 3 তারিখের, এটা পরে বলতেছি বা বলবো না হয়তো।
ফাইনালি যেটা হয়েছে, ইউনিশার আরো একটা অধ্যাদেশ জারি করছে, মানে আরেকটা কারেকশন করেছে, পরিষ্কার করে। এই কারেকশনটা এইটা 4 তারিখেরটা। কি লেখা আছে ওখানে? লেখা আছে যে যদি কারো নামে একবার ফর্মাল চার্জ, অভিযোগ, ফর্মাল আনুষ্ঠানিক অভিযোগ যদি আইসিটি কোর্টে দাখিল করা হয়ে যায়, তাহলে উনি এই সব পদ হারাবেন, সব পদ স্থগিত হয়ে যাবে। রাজনৈতিক পদ হোক, চাকরির পদ হোক, তৎপরতা, রাজনৈতিক তৎপরতার কোনো সিদ্ধান্ত হোক, বা আওয়ামী লীগের দলের কোনো তৎপরতা হোক, সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে। এখন এখানে অনেকে মনে করতে পারেন, আচ্ছা বিচার তো হয় নাই, শেষ হয় নাই, অভিযোগ দায়ের করা মানে তো বিচার না, তাহলে বিচারের আগেই তার বিরুদ্ধে আপনি কেন অ্যাকশন নিচ্ছেন? অনেকে মনে করে একটা খুব ভ্যালিড আর্গুমেন্ট দিয়েছে, শক্ত আর্গুমেন্ট। অভিযোগ দিচ্ছে, রায় তো আর হয়ে যায়নি, প্রমাণিত তো হয়ে যায়নি আদালতে যে উনি অভিযোগ, তাহলে আগেই কেন দলটা নিষিদ্ধ হয়ে যাবে বা অ্যাক্টিভিটিস নিষিদ্ধ হয়ে যাবে? অনেকে মনে করে হ্যাঁ একটা বিরাট ভুল ধরতে পারছি ইনিশিয়াল। না, আমি সরি তাদের জন্য, দুঃখিত। আইনে 2 ধরনের টাইপের হয় ক্রিমিনাল আইন। একটা হয় মামলা দিচ্ছেন, আপনাকে ধরে নিয়ে গেল, ঠিক যেমন ম্যাজিস্ট্রেট কোর্টে যতগুলো মামলা হয়, ওই ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে হাজির থাকতে, হাজির না থাকলে আপনাকে বাসা থেকে ধরে নিয়ে আসবে। যে কোনো মামলা দিবে ম্যাজিস্ট্রেট কোর্টে, বা পুলিশ যেগুলো অভিযোগ দেয় ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যায়। প্রথম যেটা এন্ট্রি, আদালতের এন্ট্রি পয়েন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টগুলা। ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যায় পুলিশ আপনাকে, পুলিশ আপনাকে গ্রেপ্তার করছে, করে নিয়ে যাবে ম্যাজিস্ট্রেটের কাছে। সেখানে সবসময় কি হবে দেখবেন, হয় আপনাকে বলবে যাচ্ছে ইমিডিয়েট আপাতত জেলে রাখেন, পরে আমরা দেখছি কি করা যায়। এটা হলো একটা পথ। আর একটা পথ হলো তখনই পুলিশ বলতেছে না, ওকে রিমান্ডে দেন, অর্থাৎ ওকে জিজ্ঞাসাবাদ করে, আমরা যে মামলাটা দিব ওই দেওয়ার আগে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার, সেই জন্য ওর হেফাজতটা আমাদেরকে দেয়। এটা আমরা অনেকে বুঝতে পারে না কেন এরকম হয়। হেফাজত কথাটা ইম্পর্টেন্ট। হেফাজত মানে হলো এই যে আজকের দিনে আমি অভিযোগ দিলাম, এরপরে কিন্তু পুলিশের কোনো দায় নেই। পুলিশের দায় অতটুকু, ওকে গ্রেপ্তার করেছে, ধরে নিয়ে এসে 24 ঘন্টার মধ্যে একটা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে দাও। হাজির করে দেওয়ার পরে আর পুলিশের কিন্তু কোনো রোল নাই, পুলিশ এরপরে আর ওকে টাচ করতে পারবে না। ওই ব্যক্তি তখন ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে, আদালতের আন্ডারে থাকে। এবার আদালত ঠিক করবে ও নেক্সট দিন শেষে, কাজ শেষে, অফিস শেষে, ওই মামলা শেষে ওনাকে কোথায় পাঠাবে। একটা পাঠাতে পারে আদালতের কাস্টোডিয়ান, হলো আসলে জেল, টেম্পোরারি কাস্টোডিয়ান, মানে যার হাতে সে রাখতে বললো, আচ্ছা আজকে রাখো, ও ডেট দিচ্ছি পরের 10 দিন পরে কিন্তু নিয়ে আসবা, এটা হলো কাস্টোডিয়ান। কিন্তু দেখেন এই কাজের সঙ্গে আর ওই যে থানা ওকে ধরে নিয়ে আসছে তার আর কোনো সম্পর্ক নাই। কিন্তু থানা ধরে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে জমা দিচ্ছে, ওই দিনের প্রোগ্রাম শেষ, ওই দিনের না, এই ইস্যুতে পুলিশের কাজ শেষ। এইবার পুলিশ আরেকটা কাজ করতে পারে নতুন করে, ওই ম্যাজিস্ট্রেটের সামনে একটা আবেদন করতেছে যে এখন আমরা যে একটা চার্জ দেবো ওনার নামে, যে চার্জের কথা প্রাথমিকভাবে আপনার সামনে বললাম, সেটা আর একটু ফর্মাল করতে গেলে পরে ওনাকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু সেক্ষেত্রে এই আসামিকে আমাদের সাথে দরকার, কারণ ওখানে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাহলে উনি যেন আমাদের হেফাজতে থাকে তার একটা অনুমতি চাচ্ছি, এটা কি বলে রিমান্ড। এইবার আদালত যদি অনুমতি দেয় তো ভালো, রিমান্ড ক্যান্সেল করে দিলে কি করবে আদালত? তাইলে আদালত তো আর নিয়ে বাসায় যাবে না, ম্যাজিস্ট্রেট তো আর আসামিকে নিয়ে বাসায় চলে যাবে না, নিজের বাসায় তো রাখবে না। উনি তখন টেম্পোরারি রাখার জন্য যাকে দিবেন ওটা হলো জেলখানা। খেয়াল রাখবেন, জেলখানা পুলিশ না কিন্তু। জেল পুলিশ আমরা বলে ফেলি, কিন্তু জেল পুলিশ বলে কোনো শব্দ নাই, জেলে কোনো পুলিশ নেই। জেলে আছে ওয়ার্ডেন, জাস্ট আমার দেখাশোনার জন্য, আমাকে হেফাজত করে রাখার জন্য, এটা পুলিশ না, ওর কোনো পুলিশি কার্যক্রম নাই। এবং জেল মূলত ওই ম্যাজিস্ট্রেটের আন্ডারে। কিন্তু খেয়াল রাখবেন, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই, যদিও জেলখানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। কথাগুলো খুব পরিষ্কার রাখবেন, কাজের ভাগ খুব পরিষ্কার। এখন আসেন তাহলে এই পার্টিকুলার কেসে কি হইলো। কিছু আরেকটা ধরনের মামলা আছে, সেই মামলায় বলে দেওয়া আছে আইনটা এরকম যে আপনার যদি কারো বিরুদ্ধে অভিযোগ আছে মনে করেন, ওইটার মতন অন্য কেসের মতন ধরে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করে দিয়ে রিমান্ড নিয়ে চলে আসবেন না, এটা হবে না। মামলাই দিতে দিবেন না আপনাকে। কি বলা আছে ওখানে? আপনি প্রাথমিকভাবে জানছেন যে এই ধরনের একটা অপরাধ উনি করেছেন, বলা হচ্ছে অপরাধ হলে আপনি গ্রেপ্তার করতে পারবেন না, উঠে আনতে পারবেন না, ধরে নিয়ে আসতে পারবেন না। কি করতে হবে তাহলে? ওটাকে নিয়ে প্রথমেই আপনি একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করে ফেলবেন নিজেই, ওনাকে জানাই বা না জানাই। না জানাই বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা, এই ইনভেস্টিগেশনটা আপনার অফিসে করতে হবে এবং
আপনার অফিসের ডিরেক্টর লেভেলের একজনের ব্যক্তিতে অধীনে হতে হবে এটা, যে সে ওই সিপাহী নিচের লেভেলের কেউ বা নিজের লেভেলের ইনভেস্টিগেশন অফিসার হলে হবে না, একদম ডিরেক্টর লেভেলে হতে হবে। ঠিক যেমন এই জিনিসটা আমি বলতেছি দুদুকের কথা মাথায় রেখে, দুদুক কাউকে ইমিডিয়েটলি ধরে নিয়ে গিয়ে ওটা হাজির করতে পারে না। দুদুক প্রথমে জানবে এ ধরনের একটা তার তহবিল তছরূপ বা এই ধরনের একটা মামলা হয়েছে, এরকম একটা ঘটনা আছে। জানার পরে ওরা এবার ইনভেস্টিগেশন করবে। এই ইনভেস্টিগেশনটা হতে হবে দুদুকের কোনো একটা ডিরেক্টর লেভেলের অফিসারকে দিয়া। হওয়ার পরে এই রিপোর্টটা আবার ওদের একটা বোর্ড আছে, সে বোর্ডে পেশ করতে হবে। বোধহয় 15 দিন দেয় এটা ইনভেস্টিগেশন করতে। ইনভেস্টিগেশন রিপোর্টটা সেখানে পেশ করতে হবে। পেশ করার পরে ওই কমিটি যদি মনে করে ইয়েস দেয়ার ইজ সামথিং, সন্দেহ করার মতন বিরাট কিছু আছে এখানে, তাহলে এইবার ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। এবং খেয়াল রাখবেন দুদকের অফিসারদের কিন্তু আবার গ্রেপ্তারের ক্ষমতা আছে, খালি সাথে করে পুলিশ নিয়ে যায় কিছু বাড়তি আইন শৃঙ্খলার জন্য, গায়ের বল দেখানোর জন্য। কিন্তু অ্যারেস্ট করে কিন্তু দুদকের অফিসারটাই পারে, এই গ্রেপ্তারের ক্ষমতা ওদেরকে দেওয়া আছে, কিন্তু পুলিশ সাথে নিয়ে যায় তারা। এনিওয়ে, এবার তাকে ধরে নিয়ে এবার ডাইরেক্ট কোর্টে হাজির করবে। এটাকেই বলে ফর্মাল চার্জ জানা, কথা খেয়াল রাখেন। তাহলে নর্মাল ম্যাজিস্ট্রেট কোর্টে যেটা দেওয়া হয় সেটা ফর্মাল চার্জ নিয়ে, ফর্মাল চার্জ বলতে যাওয়া হয়। ফর্মাল বলতেই আপনি ইনভেস্টিগেশন করছেন আগেই, আজকে আপনাকে ধরে কালকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে গেল, এটা কোনো ইনভেস্টিগেশন হয় নাই, এই জন্য এটা ফর্মাল চার্জ না। এটা আশা করি বুঝতে যেতে পারছি আপনাকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। সো যেহেতু একটা প্রাথমিক ইনভেস্টিগেশন হয়ে গেছে, তদন্ত একটা হয়ে গেছে, প্রাথমিক তদন্ত, এবং সেখানে সন্দেহজনক কিছু পাওয়া গেছে, ইয়েস এর বিরুদ্ধে মামলা আনা যাবে, ইয়েস এই লোকটা কিছু অপরাধ করেছে বলে মনে হচ্ছে, তাহলে এটাকেই বলা হয় ফর্মাল চার্জ নিয়ে আসা। সো আরসিটি কোর্ট হলো এই গোত্রের, এই যে দুদুকের স্টাইলের। সেই জন্য আরসিটি কোর্ট যখন কারো বিরুদ্ধে ফর্মাল মামলা আনে, এর মানে হলো ইনভেস্টিগেশনের পর্যায়ে শেষ হয়ে গেছে। ঠিক যেমন গতকালকে তাজুলের যে বক্তব্যটা, সে আগে বলছে এই সপ্তাহের ভিতরে বহু কিছু গুমের আসামি দিন যে তদন্তাধীন ছিল, এই যে দেখেন তদন্তধীন। যে কোনো ফর্মাল চার্জ যখন আনা হয়, আনুষ্ঠানিক অভিযোগ মানেই বুঝবেন যে আগে একটা ইনভেস্টিগেশন হয়ে গেছে, ফর্মাল একটা ইনভেস্টিগেশন তদন্ত হয়েছে, তার ভিত্তিতে চার্জ আনা হচ্ছে। এখন এইবার চার্জটা নিয়ে সে আদালতের সামনে পেশ করতেছে। তাহলে আইসিটি কোর্টে যখন ফর্মাল চার্জ আনা হবে যার বিরুদ্ধে, এ আর ছাড়া পাবে না। এখন আপনি ওই যুক্তি খাটাতে পারবেন না যে উনি তো নয়, প্রমাণিত না। হ্যাঁ, প্রমাণিত না, কিন্তু অলরেডি তদন্ত একটা হয়েছে। তো যেহেতু অলরেডি তদন্ত একটা হয়েছে এবং তদন্তে মনে করা হচ্ছে যে এই লোকটা অপরাধ করেছে, অন্তত তদন্ত অফিসের দিক থেকে দেখলে এই লোকটা অলরেডি অপরাধী বলে তারা মনে করছে। বাকিটা আছে এখন আদালত ডিসাইড করবে। সো যেহেতু তদন্ত আগে হয়ে গেছে, আগে গ্রেপ্তার না, আগে তদন্ত হয়ে গেছে, সেই জন্য এটা যথেষ্ট আর্গুমেন্ট যে এদের অ্যাক্টিভিটি বন্ধ থাকা যাবে। আমি আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে যে কেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটি আগেই বন্ধ করে দেওয়া গেছে। প্লাস ইউনূস সাহেবের যে জেনারেলি বলে দেওয়া আছে এই দলটা অ্যাক্টিভিটি নিষিদ্ধ থাকবে। দল নিষিদ্ধ করা হয় না, দল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা আছে। এই দুটো কথার মধ্যে ফারাক বুঝতে হবে আমাদেরকে। অ্যাক্টিভিটি নিষেধ করা হয়েছে, এই জন্য মিছিল করতে পারবেন না রাস্তায় আওয়ামী লীগেরা। প্লাস যেটা ভুলে যাবেন না, আপনার 1400+ লোকের খুন করেছে, খুনের মামলা। এগুলা খুব চারটিখানি কথা না। 15 বছর ধরে যেসব শাসন করছে, 15 বছর ধরে যেসব, এই জন্য এই আইনটার মধ্যে দেখেন আরো পরিষ্কার করে দিয়েছে যেসব সরকারি কর্মচারী হাসিনার পক্ষে এইসব খেদমত করে, এইসব চুরি চামারি হাসিনাকে সহায়তা করছে, গুম খুম অপহরণ থেকে আয়নাঘর থেকে সবকিছু কাজে সহায়তা করছে, বল তবিয়তে আজকে আছে। আপনারা খেয়াল করছেন 2টা মেজর জেনারেল তাদের চাকরি ন্যস্ত করে দেওয়া হয়েছিল। এই ইউনূস সরকার কোথায়? পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা নাকি অ্যাম্বাসেডর চলে যাবে, গতকালকে বাতিল করে দেওয়া হয়েছে। কেন? এই একই কারণ যে আপনি একই সাথে করতে পারেন না, যেহেতু অলরেডি অধ্যাদেশটা জারি হয়ে গেছে। সো এর মানে দাঁড়ালো যে এখন হাসিনার দলের পক্ষে কেউ, বিশেষ করে যারা আগে জনপ্রতিনিধি ছিল, তারা কেউই নতুন করে আরেকবার ইলেকশন দাঁড়াতে পারবে না। যাদের যাদের নামে অভিযোগ দেওয়া আছে, চার্জ দেওয়া হয়ে গেছে এবং যাদের ইনভেস্টিগেশন হয়ে গেছে, ইনভেস্টিগেশন হয়ে ফর্মাল চার্জ নেওয়া হয়েছে, তারা আর ইলেকশনে দাঁড়াতে পারবে না। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সাথে গেলে একটা জিনিস অ্যাড করে দিই, এটা খুব ছোট করে বলবো। 3 তারিখে আর্মির ভিতরে একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা শুনতে আমাদের ফখরুল সাহেব গেছিলেন 5 তারিখে ক্যান্টনমেন্টে ওয়াকার সাহেবের কাছে। আর্মির এই সিদ্ধান্ত ছিল খুব গুরুত্বপূর্ণ। ইউনূস সাহেব
বাজায় দেখতে চাইছিলেন। বিষয়টা হলো এই গভর্নমেন্টটা শুরু থেকে এমন একটা অবস্থা হয়ে আছে, এখানে পাওয়ার সেন্টার ছিল 3টা, তার মধ্যে 2টাই ছিল আসলে ইনফর্মাল। হাসিনাকে যারা উৎখাত করছে তার মধ্যে একটা অংশ হলো আমি, আর একটা অংশ হলো ছাত্র জনতা বলে, যেগুলো মূলত স্টুডেন্টদের একটা লিডারশিপ। এই দুটাই ইনফর্মাল। ফর্মালি তারা সরকারকে বসাইছে এরকম ক্লেম করে নাই, তারা সরকার চালাচ্ছিল ইউনূস সাহেব। ফলে এই অর্থে ফারাক। আবার ওদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা ইনফর্মাল, এই শব্দটা খেয়াল রাখবেন। ইউনূস সাহেব শুনতে বাধ্য না, না আর্মির কথা না ছাত্রদের কথা, কিন্তু উনি এটাও জানেন যে বাধ্যবাধকতা যদি আপনি ইনফর্মালি আপনি না তৎপর হন, আমল করেন, যদি আমল না করেন তাহলে আপনি সরকার চালাতে পারবেন না। কারণ যারা সরকারকে হাসিনা গভর্নমেন্টকে সরাইছে তারা স্টিল পাওয়ারফুল এবং স্টিল ক্ষমতাটা তাদের হাতে, কিন্তু তারা ডে টু ডে সরকার চালানোর ব্যাপারে হাত ঢুকাচ্ছে না। এই হলো তফাৎ। ফলে ইউনূস সরকার শুড কনসাল্ট উইথ দেম এনি ক্রুশিয়াল ডিসিশন। এই জায়গাটা চিন্তা করে ইউনূস সাহেব, আচ্ছা এটা বলেই দিই, ইউনূস সাহেব চাচ্ছিলেন যে সিট ভাগাভাগির আলোচনা করে ইলেকশন করানো যায় কিনা। তার এই প্রস্তাবটা নিয়ে উনি আর্মির সম্মতি চাচ্ছিলেন, বা আর্মির ব্যাপারটা কি করে দেখবে এটা আগে বুঝতে চাচ্ছিলেন। এইটা বুঝতে চেয়ে উনি তাদের কাছে প্রস্তাবটা পাঠিয়েছিলেন। আমি নাম বলছি না, প্রস্তাব পাঠিয়েছিলেন ইউনূসেরই এক উপদেষ্টাকে দিয়ে, তারও নাম বলছি না আমি। এই প্রস্তাবটা পাঠানোর পরে আর্মির টপ লিডারশিপ যারা আছে তাদের মধ্যে এক ধরনের, এটা জিয়াউর রহমানের আমল থেকে একটা সিস্টেম চালু ছিল, এটাকে বলে মতামত গ্যাদার করা, খুব দ্রুত মতামত একটা জোগাড় করে নেওয়া, সো দ্যাট আর্মি এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যেটা দেখা গেল যে টপ লিডারশিপের মধ্যে এটা আনপপুলার, এবং আনপপুলার নেওয়ার কারণে দেখা যাবে যে একেবারে সেনা প্রধান থেকে যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। তার ইমিডিয়েট নিচে বলছে কর্নেল অ্যান্ড আশেপাশে যেসব অফিসার আছে তারা এটার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে গেছে। ফলে তারা এই ধরনের বিচ্ছিন্নতা কোন কাজ করতে চায় না, এটা জিয়াউর রহমানের চিন্তা ছিল। এই জন্য যে কোনো ক্রুশিয়াল সিদ্ধান্ত নিতে গেলে পরে সেনা প্রধান টাইপের প্রধান বা তার নিচে 4-5 জন সহ তাদের উদ্যোগে তারা করে কি, তার ইমিডিয়েট নিচে লেভেলের কিছু অফিসার আছে একটা লেভেল পর্যন্ত, আমি ডিটেলে যাচ্ছি না, তাদেরকে মতামত দিতে বলা হয়। 3 ধরনের মতামত দেওয়ার সুযোগ থাকে, খুব কুইক, কিন্তু একটা হলো ইয়েস, একটা হলো নো, আর একটা হলো যে পছন্দ করছে না। এই প্রস্তাবে দেখা গেছে সেখানে ভোট আসছে, মানে ভোট তো না, ভোট বলা ভুল হবে, মতামত আসছে মোর দ্যান 70% বলতেছে নো, এটা হতেই পারে না, এই দায় আমরা নেব না। মানে এত কথা বলার সুযোগ নেই, ইয়েস নো পছন্দ করছি না টাইপের। এই মতামত দেখার পরে এইটি জানাতে জন্য তাকে ডাকছিল। আমার ধারণা এই মতামতটা যখন রিফ্লেক্টেড হয়েছে ইউনূস সাহেবের কাছে, তখন উনি নড়ে চেড়ে বসছেন, তার রিফ্লেকশন আছে এটার মধ্যে বলে আমি মনে করি, এটা আমার ব্যাখ্যা। এর সাথে এনসিপির যে হুঙ্কারটা, নাহিদের যে হুঙ্কারটা কয়েকদিন ধরে দিচ্ছে সে, এটা অনেককে বিপদ ফেলাই দিচ্ছে ইউনূস সাহেবের থেকে, ব্যক্তি ইউনূস সাহেব থেকে শুরু করে তার উপদেষ্টাদের ভিতরে, ভাই না জানি কি আমার বিরুদ্ধে কি বলে ফেলায়। ফলে প্রত্যেকের ভিতরে একটা ভয় ঢুকছে, আর নতুন করে কোনো অপরাধের ভিতরে না জড়াইতে, আকামে না জড়াইতে, আমি মনে করি তার একটা ইম্প্যাক্ট আছে এটার মধ্যে। ফলে সব মিলিয়ে আরো একটা ইনফরমেশন যেটা আমি দিতে পারছি না এখন, সরি, খুব সিরিয়াস একটা সিদ্ধান্ত যেটা নিউ ইয়র্কে এবার হয়েছে। ব্রড হেডলাইনে হাসিনা বা তার প্রতিনিধির সাথে ওখানে একটা দেখা হয়েছে, কথা হয়েছে টাইপের বিষয়টা, পুরো ডিটেল এখন পর্যন্ত রিভিলড হয় নাই। যেটা সবচেয়ে বড় প্রশ্ন, সেই প্রতিনিধির সাথে ইউনূস সাহেবের সাথে কি আলাপটা হয়েছে, আলাপে কি ধরনের মতামত তৈরি হয়েছে, এই আলাপে এবারের সফরে কেন আসিম নজরুল সাথে ছিল, এইসব প্রশ্ন এখনো উত্তর জট খোলে নাই। ফলে হাসিনা এবং ইন্ডিয়া যে ডেসপারেটলি মুভ করতেছে এই ইলেকশনের আগে হাসিনাকে ঢোকানো যায় কিনা, এগুলো তারই রিফ্লেকশন আসলে। এর সব মিলিয়ে দিক থেকে, ইউনূসের দিক থেকে এখন স্ট্রং একটা পজিশন নেওয়া ছাড়া তার কোনো উপায় নেই। বেজ্জতি হচ্ছে, স্ট্রং পজিশন শেষ বলে যতটুকু সুযোগ আছে, সময় আছে, তার নেওয়া উচিত। আমি মনে করি তারই রিফ্লেকশন হলো ইউনূস সাহেবের এই কড়া অধ্যাদেশটা জারি করা। ফলে এটা একটা খুবই কড়া অধ্যাদেশ বলতে পারেন আপনি ইউনূস সাহেবের দিক থেকে। ফলে আর কোনো সুযোগই নাই আওয়ামী লীগের কারো পক্ষে বা ইভেন জাতীয় পার্টির দিক থেকে কারো পক্ষে ইলেকশনে পার্টিসিপেট করার খায়েশ, দাবি, এগুলো পড়ার কোনো সুযোগ আছে। আমার মনে হয় আমি যথেষ্ট বলছি। থ্যাংক ইউ।